আগের ভিডিওতে আমরা কোড ব্লকস ইনস্টল দিয়ে আমরা আমাদের ফার্স্ট প্রোগ্রাম সাকসেসফুলি রান করেছিলাম। তো এই ভিডিওতে আমরা আরেকটু সামনের দিকে যাব এবং আজকের জন্য আমরা যা যা শিখব তার একটি ওভারভিউ হচ্ছে। প্রথমে আমরা শিখব ডেটা টাইপস। ডেটা টাইপস কি এটা আমরা একটু পরেই শিখব। ভেরিয়েবলস, প্রিন্টএফ এবং সবশেষে স্ক্যানএফ। এবং এই সব কিছু শেখার পরে আমরা চেষ্টা করব যে আরেকটা প্রোগ্রাম লিখতে। তো প্রথমেই ডেটা টাইপস সম্পর্কে বলবো এবং ডেটা টাইপস সম্পর্কে তাত্ত্বিক জ্ঞানে না গিয়ে আমি ভাবলাম যে এখানে যদি আমরা এক্সাম্পলের থ্রুতে শিখতে পারি সেটা অনেক বেটার হয়। প্রথমেই বলবো যে সাপোজ 45 এক ধরনের পূর্ণ সংখ্যা, অথবা বলা যায় ইংরেজিতে বলতে হয় ইন্টিজার। আমি যদি বলি যে আমার কাছে এক ধরনের বক্স আছে এবং এই বক্সে 45কে রেখে দিলাম এবং আরেক ধরনের নাম্বার বললাম 6174 সাপোজ, এটাও কিন্তু ইন্টিজার এবং এটা যেহেতু ইন্টিজার সেহেতু এই বক্সেও আমি এই 6174কেও রাখতে পারি। তো ব্যাপারটা হচ্ছে যে এই বক্সকে আমি একটা কিছু নাম দিতে পারি এবং এই বক্সে যেই যেই সংখ্যা থাকবে সবাইকে আমি বলবো ইন্টিজার। এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমি যখন এই ধরনের সংখ্যা ব্যবহার করব আমাকে বলে দিতে হবে যে এই সংখ্যাটা কোন ধরনের। এবং ইন্টিজার যেহেতু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভাষায় তাদেরকে ইন শর্ট বলা হয় আইএনটি, ইন্টিজার শব্দটার প্রথম তিনটা অক্ষর। তো আমরা ইন্টিজার সম্পর্কে জানলাম। আরও অনেক ধরনের নাম্বার থাকতে পারে, যেমন 264.65। আগের সংখ্যাগুলোর সাথে এটার মূল পার্থক্যটা হচ্ছে এখানে একটি ডেসিমেল পয়েন্ট আছে এবং ডেসিমেল পয়েন্ট এদের জন্য যদি আমি বলি যে আমার কাছে আরেক ধরনের বক্স আছে এবং এই বক্সে আমি এই সংখ্যাটাকেও রেখে দিলাম। আরেকটা সংখ্যা নিলাম 3.1416 এবং সবাই বুঝতে পারছে যে এই সংখ্যাটা কি, এটা হচ্ছে পাই। তো যেহেতু এখানেও একটা ডেসিমেল পয়েন্ট আছে এটাকেও বক্সে রেখে দিলাম। তো যেই যেই সংখ্যাগুলায় ডেসিমেল পয়েন্ট আছে সেই সংখ্যাগুলোকে আমি আরেক ধরনের লেবেলিং করে দিলাম এবং এদেরকে বললাম, এই বক্সটাকে বললাম ডেসিমেল পয়েন্ট নাম্বারের বক্স। এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এদের দুই ধরনের নাম আছে, একটাকে বলা হয় ফ্লোট, আরেকটা হচ্ছে ডাবল। তো এই একই ধরনের ডেসিমাল পয়েন্ট নাম্বারগুলোকে ফ্লোট এবং ডাবল কেন বলা হয় সেটা আমরা আরেকটু পরে শিখব। তার আগে আমরা আরেক ধরনের ডেটা টাইপস শিখে আসি। সেটা হচ্ছে সাপোজ আমাদের যদি একটা অ্যালফাবেট থাকে, সাপোজ এ, এবং আমাদেরকে যদি বলা হয় আমরা আরেকটা বক্স পেলাম, এই বক্সে আমি সব অ্যালফাবেটকে রাখলাম, এ কে রাখলাম। সাপোজ আরেকটা অ্যালফাবেট পেলাম সেটা হচ্ছে এম। তো এই এম কেও আমরা, ছোট হাতের এম, এই এম কেও আমরা এই বক্সে স্থান দিতে পারি। তো এই বক্সের কমন একটা নাম দিতে পারবো এবং এই বক্সের কমন নামটা হবে, এদেরকে আমরা বলবো ক্যারেক্টারদের বক্স। এবং এই বক্সে যতগুলো অক্ষর থাকবে সবগুলাই একটা একটা ক্যারেক্টার। এবং যখনই আমরা আমাদের প্রোগ্রামে এই ধরনের ক্যারেক্টার ইউজ করব তো আমাদেরকে বলে দিতে হবে যে এইটা অ্যাকচুয়ালি কোন ধরনের ডেটা টাইপ। তো এদেরকে আমরা বলি হচ্ছে ক্যার, CHAR। এটাকে কেউ ক্যার বলে, কেউ চার বলে। তো যার যেভাবে উচ্চারণ করতে সুবিধা হয় সে সেভাবে উচ্চারণ করুক। মোট কথা ক্যারেক্টারদেরকে আমরা আলাদাভাবে সিগনিফাই করি যখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ব্যবহার করতে হয়। তো কয়েক ধরনের ডেটা টাইপস দেখলাম। এরা কিন্তু আমরা যখন প্রোগ্রামে ইউজ করব এরা কিন্তু প্রোগ্রামের মেমোরি থেকে কিছু স্পেস নিয়ে রাখে। তো ক্যারেক্টার টাইপ যারা, ওরা আমাদের মেমোরি স্পেস থেকে 1 বাইট নিয়ে ফেলতে পারে এবং যারা কিনা ইন্টিজার টাইপ ওরা 2 বাইট জায়গা নিয়ে থাকে এবং যারা কিনা ফ্লোট টাইপ ওদের 4 বাইটের জায়গা লাগে। এবং এইখানেই ফ্লোট এবং ডাবলের পার্থক্য। ফ্লোটে আমরা দেখতে পাচ্ছি যে তারা 4 বাইট স্পেস নেয় এবং ডাবলে কিন্তু 8 বাইট স্পেস নিচ্ছে। তো এটাই হচ্ছে ফ্লোট এবং ডাবলের
মধ্যে পার্থক্য, এবং এই যে তারা মেমোরি থেকে কি পরিমাণ স্পেস নিচ্ছে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এবং এটা আমরা একটু পরে দেখব যে কেন এই ব্যাপারটা ইম্পর্টেন্ট, কেন এটা আমাদের মাথায় রাখতে হবে। এখন আমরা দেখব ভ্যারিয়েবলস সম্পর্কে। যেহেতু আমরা ডেটা টাইপস শিখে ফেলেছি, এখন আমরা দেখব যে ভ্যারিয়েবলস কেন লাগে, এবং ভ্যারিয়েবল সম্পর্কে আপনারা কেউ কেউ হয়তো বা আগে থেকেই জানেন। যারা ম্যাথ পড়ে এসেছে, অ্যালজেব্রা, বিশেষ করে অ্যালজেব্রা, আমরা যখনই আননোন কিছু নিয়ে কাজ করি তখনই আমরা তাকে এক্স নামে একটা চলক ব্যবহার করি। তো চলক মানে কি? ভ্যারিয়েবল। তো আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেও কিন্তু এক্স্যাক্টলি সেম টাইপের কনসেপ্ট নিয়ে ভ্যারিয়েবল ইউজ করি। এমন হতে পারে যে আমাদের একটা ইন্টিজার ইউজ করতে হতে পারে, একটা ডেসিমাল পয়েন্ট নাম্বার ইউজ করতে হবে, অথবা আমরা একটা ক্যারেক্টার ইউজ করতে পারি। তো যেই ধরনেরই ব্যবহার করি না কেন, আমাদেরকে যেটা করতে হয় যে তাদেরকে কম্পিউটার মেমোরিতে স্টোর করতে হয়। তো স্টোর আমরা জাস্ট যদি বলি যে এইটা একটা সংখ্যা, এটাকে কম্পিউটার মেমোরিতে স্টোর করো, এবং স্টোর করে আমরা কিভাবে প্রোগ্রামে ব্যবহার করব সেই ব্যাপারটাই হচ্ছে, যখন স্টোর করব তখন আমাদেরকে বলে দিতে হয় যে এটা কোন ধরনের ডেটা আমরা স্টোর করছি, সেটা কি ইন্টিজার টাইপ, সেটা ক্যারেক্টার টাইপ, নাকি সেটা ডেসিমাল পয়েন্ট নাম্বার। আমরা যখনই স্টোর করব তখনই আমাদেরকে বলে দিতে হয় যে এটা কোন ধরনের ডেটা। এভাবেই আমরা যখন কোন ধরনের ডেটা বলে দিই, এবং সেটাই তখন হয়ে যায় একটা ভ্যারিয়েবল। তো আমরা বলতে পারি এক কথায় যে ভ্যারিয়েবল কম্পিউটার মেমোরিতে একটা নির্দিষ্ট স্পেস গ্রহণ করে, এবং কতটুকু স্পেস নিচ্ছে সেটা আমরা একটু আগেই দেখে এসেছিলাম একটা চার্ট থেকে, যে ক্যারেক্টার টাইপ, ইন্টিজার, তারপরে হচ্ছে ডাবল টাইপ, তারা কয় বাইট স্পেস গ্রহণ করছে। তো এই তো এক কথায় বলা যায় যে ভ্যারিয়েবলস হ্যাজ আ স্পেস ইন কম্পিউটার মেমোরি। এবং এই যে ভ্যারিয়েবলস বললাম, যে অ্যালজেব্রা আমরা যখনই কোনো আননোন সংখ্যা নিয়ে কাজ করতে হয় তখন তাকে আমরা বলি এক্স। তো এই যে এক্স কিন্তু একটা নাম। তো এই যে নামকরণ কম্পিউটার ভ্যারিয়েবলে, প্রোগ্রামিং এর ভ্যারিয়েবল যখন নামকরণ করতে হয় সেটার কিছু রুলস আছে। তো এই রুলসগুলো নিয়ে আমি এখানে আলোচনা করব না। আপনাদের জন্য এটাই এক ধরনের হোমওয়ার্ক, যে আপনারা রেফারেন্স বুকস থেকে দেখে নেবেন যে নেমিং কনভেনশনগুলো কি কি, নামকরণের রুলসগুলো কি কি, সেটা আপনারা একটু দেখে নেবেন রেফারেন্স বই থেকে। তো ভ্যারিয়েবলস কিভাবে ইউজ করতে হয়, ভ্যারিয়েবলস এখন আমরা দেখব যে আমরা ভ্যারিয়েবল কোন কয়টা কনভেনশনে আমরা আমাদের প্রোগ্রামিংয়ে ভ্যারিয়েবল নামকরণ করতে পারি। প্রথম কনভেনশনটা হচ্ছে এই যে উপরে আমরা দেখতে পাচ্ছি আইএনটি, ক্যারেক্টার, ডাবল, ফ্লোট, এই চারটাই কিন্তু ডেটা টাইপ। এই চারটার যে কোনো একটা এখানে বসাবো, বসিয়ে নিজের পছন্দ মতো একটা নামকরণ করে একটা সেমিকোলন দিব, তাহলে আমার একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হবে, এবং ভ্যারিয়েবলের নামটা হচ্ছে, এখানে আমি যেই নামটা দিব সেই নামটাই কিন্তু এই ভ্যারিয়েবলের নাম। আরেকটা কনভেনশন আছে, এই কনভেনশনটা হচ্ছে আমি ডেটা টাইপ দিব, নাম দিব, এবং শুরুতেই তাকে যে কোনো একটা ভ্যালু অ্যাসাইন করে দিতে পারি। যেমন আমি যদি একটা ইন্টিজার টাইপ ভ্যারিয়েবল নেই এক্স, তো এই এক্স ভ্যারিয়েবলটাকে আমি শুরুতেই সাপোজ 0 দিয়ে শুরু করতে পারি। তো এই যে যে কোনো ভ্যালু দিয়ে অ্যাসাইন করাটাও এটা কিন্তু আরেক ধরনের কনভেনশন। তো আমরা দুটোটা কনভেনশনেরই কিছু এক্সাম্পলস দেখি, যেমন আইএনটি এক্স, তারপরে ডাবল জেড, তারপরে ক্যারেক্টার সিএইচ। এটা ডেটা টাইপ নেম এইটুকু অংশের জন্য একটা এক্সাম্পল হতে পারে। তারপর যদি আমরা কোনো ভ্যালু দিয়ে তাদেরকে শুরু করতে চাই, এবং এটার কমন নাম হচ্ছে ইনিশিয়ালাইজেশন। তো ইনিশিয়ালাইজেশনের ক্ষেত্রে আমরা দেখি যে আমি এক্স কে ভ্যালু 1 দিয়ে কাজ শুরু করতে পারি, অথবা এমন হতে পারে যে আমার কাছে একটা ভ্যারিয়েবল আছে জেড, তাকে আমি শুরু করলাম 3.14 এই সংখ্যাটা দিয়ে। তারপরে হতে পারে যে সিএইচ, যেই ক্যারেক্টার টাইপ ভ্যারিয়েবল, তাকে আমি বি অ্যালফাবেটটা দিয়ে ইনিশিয়ালাইজ করলাম। তো এই যে ভ্যারিয়েবলের নেমিং কনভেনশন, এটা কিন্তু আমাদের সামনে ধাপে ধাপে অনেক জায়গায় কাজে লাগবে। এখন আমরা শিখব হচ্ছে প্রিন্টএফ সম্পর্কে, এবং প্রথম কোড আমরা যখন লিখেছিলাম তখন আমরা প্রিন্টএফ সম্পর্কে না জেনেই প্রিন্টএফ ব্যবহার করেছি। তো প্রিন্টএফ অ্যাকচুয়ালি অনেক সোজা একটা জিনিস। প্রিন্টএফের কাজটা হচ্ছে আমরা আউটপুটে যেই জিনিসটা দেখাতে চাই সেটাই আমি
প্রিন্টএফ এর ওই ব্র্যাকেটের ভিতর ডাবল কোটেশনের ভিতর যদি লিখে দেই, সেটাই কিন্তু সে শো করবে। এই যে প্রিন্টএফ ব্র্যাকেটের ভিতর আমি এই সামথিংটা যা খুশি তাই হতে পারে। সামথিং হতে পারে একটা সেন্টেন্স, একটা ওয়ার্ড হতে পারে, তারপরে একটা ভ্যারিয়েবল। একটু আগে আমরা অনেক ধরনের ভ্যারিয়েবল নেমিং কনভেনশন দেখে এসেছিলাম, এবং এই কনভেনশন থেকে আমি কোনো ভ্যারিয়েবলের যদি ভ্যালু আমি ইউজারকে দেখাতে চাই, আউটপুট স্ক্রিনে দেখাতে চাই, সেটাও আমি এই প্রিন্টএফ এর মাধ্যমে আমাকে করতে হবে। তো প্রিন্টএফ এর কিছু এক্সাম্পলস দেখি, যেমন প্রিন্টএফ এর ভিতর ডাবল কোটেশনের ভিতর যদি আমি যাই লিখবো সেটাই কিন্তু আউটপুটে আসবে। তারপরে এক্স যদি একটা ইন্টিজার হয়, এক্স কে আমি যদি আউটপুটে দেখাতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমাকে পার্সেন্টেজ ডি ডাবল কোটেশনের ভিতর লিখে একটা কমা দিয়ে কোন ভ্যারিয়েবলের ভ্যালু দেখাচ্ছি সেটা লিখতে হবে, এবং এটা কিন্তু একটা রুল যে আমি এইভাবে আউটপুটটা দেখাবো। তারপরে ডাবল জাতীয় যেসব আছে, যেমন যাদের ডেসিমাল পয়েন্ট আছে, যেমন এখানে একটা এক্সাম্পল আছে ডাবল পাই ইকুয়ালস টু 3.1416, এবং এটাকে যদি আমি আউটপুটে দেখাতে চাই, তাহলে এখানে প্রিন্টএফ এর ভিতর পার্সেন্টেজ এল এফ পাই, এবং সবার কিন্তু কনভেনশন সেম, কিন্তু ডেটা টাইপের উপর ডাবল কোটেশনের ভিতর আমি কি দিব সেটা কিন্তু ভিন্ন ভিন্ন। ডাবল কোটেশনের ভিতর যদি ইন্টিজার টাইপ হয়, তাহলে আমি ডাবল কোটেশনের ভিতর পার্সেন্টেজ ডি লিখব, আর যদি ডাবল টাইপের হয় তাহলে পার্সেন্টেজ এলএফ লিখব। এবং সবশেষে আমরা দেখব হচ্ছে ক্যারেক্টার টাইপ। ক্যারেক্টার টাইপ যদি আমরা বলি যে একটা ভ্যারিয়েবল আছে সিএইচ এর ভিতর সাপোজ বি আছে, তো এই যে বিটা যদি আমরা আবার আউটপুট স্ক্রিনে দেখতে চাই, তাহলে আমার প্রিন্টএফে এখানে লিখতে হবে পার্সেন্টেজ সি, এবং এই পার্সেন্টেজ সি বা পার্সেন্টেজ ডি এদের মাঝে কিন্তু কোনো গ্যাপ থাকবে না। তো এইভাবে আমরা প্রিন্টএফ ইউজ করতে পারবো। এখন আমরা শিখবো হচ্ছে স্ক্যানএফ সম্পর্কে, এবং স্ক্যানএফ কিন্তু প্রিন্টএফ থেকে ডিফারেন্ট কিছু না। স্ক্যানএফ এর প্রাথমিক কাজটাই হচ্ছে যে আমি ইউজারের কাছ থেকে একটা ইনপুট নিব, সেই ক্ষেত্রে আমাদের স্ক্যানএফ ব্যবহার করতে হয়। তাহলে মোটামুটি ভাবে আমরা দুটা জিনিস জানতে পারলাম, একটা হচ্ছে প্রিন্টএফ এর কাজ কি, আউটপুট দেখানো, স্ক্যানএফ এর কাজ কি, ইনপুট নেওয়া। তো আমরা জানি যে প্রিন্টএফ হচ্ছে, সাপোজ যদি আমরা ইন্টিজার টাইপের ভ্যালু আমরা আউটপুটে দিতে চাই, তাহলে আমরা এভাবেই শিখে এসেছি যে প্রিন্টএফ এভাবে লিখতে হয়। তো স্ক্যানএফ কোথায় ডিফারেন্ট? স্ক্যানএফটা হচ্ছে এক্স্যাক্টলি সেম, প্রিন্টএফ এর জায়গায় স্ক্যানএফ লিখবো, পার্সেন্টেজ ডি সবই সেম থাকে, কিন্তু এটাও কিন্তু সঠিক হয়নি, আর একটু বাকি। সেটা হচ্ছে এক্স এর আগে একটা অ্যান্ড চিহ্ন বসবে। এই চিহ্নটাকে আমরা সচরাচর ইংলিশ লেখার সময় অ্যান্ড এর শর্টকাট হিসেবে ব্যবহার করি। তো এটাকে প্রোগ্রামারদের ভাষায় বলা হয় অ্যাম্পারসেন্ট, ইউজুয়ালি সবাই অ্যাম্পারসেন্টই বলে। তো যাই হোক, তো স্ক্যানএফ থেকে প্রিন্টএফ স্ক্যানএফ এর মধ্যে পার্থক্য কি? সবকিছুই সেম, কিন্তু ভ্যারিয়েবলটার আগে এই অ্যাম্পারসেন্ট চিহ্নটা দিতে হয়, এবং এই অ্যাম্পারসেন্ট চিহ্নের কাজ হচ্ছে আমি এখন যে ইনপুটটা নিচ্ছি সেই ইনপুটটা কোন মেমোরিতে বা কোন ভ্যারিয়েবলে আমি স্টোর করতে হবে, সেটা এই অ্যাম্পারসেন্ট চিহ্ন দেখে কম্পিউটার বুঝতে পারে যে আমাকে এখন এক্স এ গিয়ে বর্তমান ইনপুটটাকে স্টোর করে রাখতে হবে। তো স্ক্যানএফ এর কিছু এক্সাম্পলস দেখি। ইন্টিজার টাইপের জন্য পার্সেন্টেজ ডি, এবং পরে এক্স এর আগে একটা অ্যাম্পারসেন্ট দিতে হবে, এবং এখানে হচ্ছে পার্সেন্টেজ এলএফ। জেড যেহেতু ভ্যারিয়েবল, জেড স্টোর করতে হলে আগে আমাকে একটা অ্যাম্পারসেন্ট চিহ্ন দিতে হবে। তারপরে যদি আমি একটি ক্যারেক্টার টাইপ ইনপুট নিতে চাই, সেই ক্ষেত্রে আমাকে অ্যাম্পারসেন্ট সিএইচ হচ্ছে ক্যারেক্টার টাইপ ভ্যারিয়েবলটার নাম। আজকে যেহেতু সময় অনেক হয়ে গিয়েছে, তো আজকে আমরা এইটুকুই শিখবো প্রিন্টএফ স্ক্যানএফ, এবং আমরা নেক্সট ভিডিওতে আরেক এই প্রিন্টএফ এবং স্ক্যানএফ ইউজ করে আমরা আরেকটা প্রোগ্রাম লেখার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।